স্বাগত বৈশাখী টেলিভিশনের নিয়মিত আয়োজন ইস্পাহানি মির্জাপুর জিরো আওয়ারে। আপনাদের সাথে আছি আমি জুনায়েদ তালুকদার। প্রিয় দর্শক, এই অনুষ্ঠানে আমরা সমসাময়িক রাজনীতি, অর্থনীতি, আন্তর্জাতিক সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে কথা বলে থাকি। আমরা আজকেও একটু কথা বলার জন্য বিষয় নির্ধারণ করেছি, প্রার্থিতা ও প্রচারণা। এই বিষয়গুলো নিয়ে কথা বলার জন্য স্টুডিওতে আমার সঙ্গে দুজন অতিথি উপস্থিত আছেন। প্রথমেই তাদের সঙ্গে পরিচয় করে দিতে চাই। আমার পাশেই আছেন ডক্টর রাকিব আল হাসান, অ্যাক্টিভিস্ট, ইউথ লিডার ও রাজনৈতিক বিশ্লেষক, এবং পাশে আছেন জয়নাল আবেদিন শিশির, যুগ্ম সদস্য সচিব, জাতীয় নাগরিক পার্টি। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আলোচনায়। দর্শক, আমরা মূল আলোচনায় যাব, তার আগে আজকের বৈশাখী টেলিভিশনের প্রধান শিরোনামগুলো দেখে আসি। রাজধানীর ঝুঁকিপূর্ণ ভবনের তালিকা নেই রাজউকের, বেসরকারি হিসেবে 21.5 লাখেরও বেশি, জরুরি সকল ভবন পরীক্ষার তাগিদ বিশ্লেষকদের। হীন স্বার্থে ধর্মীয় ব্যাখ্যা সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করে, মন্তব্য তারেক রহমানের। হীন দলীয় রাজনৈতিক স্বার্থে ধর্মীয় বিধানের উদ্দেশ্যমূলক ব্যাখ্যা কখনো কখনো সমাজে অস্থিরতা সৃষ্টির কারণ হয়ে ওঠে। মুসলিমদের স্বার্থবিরোধী তৎপরতা রোধে সোচ্চার বিএনপি। বেসরকারি খাতে পারস্পরিক সহযোগিতার বিষয়ে ভুটান বাংলাদেশ ঐকমত্য, শিক্ষার্থীর সংখ্যা বাড়ানোয় কৃতজ্ঞতা প্রকাশ, দুই দেশের যৌথ বিবৃতি। নির্বাচন ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কা নেই, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। নতুন কোনো অস্ত্রের লাইসেন্স দেয়নি অন্তর্বর্তী সরকার। এবং বাংলাদেশে অংশগ্রহণমূলক নির্বাচন চায় কমনওয়েলথ, একসাথে নির্বাচন ও গণভোট সফল হবে বলেছে ইসি। আমজনগণ পার্টির বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ। কালক্ষেপণ করলে আমরা হয়তো দেখা যাবে এই যে দেশব্যাপী আমরা মনোনয়ন দেওয়ার চিন্তা ভাবনা করেছি, এই সময়টা হয়তো পাবো না। দর্শক, শিরোনামগুলো শুনছিলেন। আমাদের এই অনুষ্ঠানটি বৈশাখী টেলিভিশনের পাশাপাশি আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে সরাসরি সম্প্রচারিত হচ্ছে। আপনারা সংযুক্ত থেকে আপনাদের মতামত জানাতে পারেন। আমরা আজকের আলোচনার বিষয় নির্ধারণ করেছি প্রার্থিতা ও প্রচারণা। প্রথমেই জয়নাল আবেদিন শিশির, আপনাকে দিয়ে শুরু করতে চাই। আপনারা 300 আসনেই প্রার্থী দিচ্ছেন এবং ইন্টারভিউ নেওয়া শুরু করেছেন। আপনাদের মনোনয়ন ফর্ম তো সবার জন্য উন্মুক্ত করা হয়েছে। আপনারা ইন্টারভিউ নিচ্ছেন, কাদেরকে প্রার্থী আসলে করার জন্য বিবেচনা করছেন, কী ধরনের যোগ্যতাগুলোকে মাথায় রেখে কাজ করছেন, সাড়া পাচ্ছেন কেমন, যেহেতু সব ধরনের মানুষের জন্য আপনাদের ফর্ম একদম উন্মুক্ত করা আছে? ধন্যবাদ আপনাকে, আপনার মাধ্যমে বৈশাখী টেলিভিশন দর্শক শ্রোতাকে। আসলে আমরা টোটাল যে জাতীয় নাগরিক পার্টি, আমরা 1400 প্রার্থিতার আবেদন পেয়েছি। আমরা প্রথম পর্যায়ে আমরা 5 দিন রেখেছিলাম এই আবেদন করার সুযোগ। পরবর্তীতে যখন আমরা দেখলাম যে মানুষের আগ্রহ অনেক বেশি, সবাই সোশ্যাল মিডিয়ায় এবং ফিজিক্যালি এসে বলছিলেন যে আরও একটু সময় বাড়ানোর জন্য অনেকে আবেদন করতে চাচ্ছেন। পরবর্তীতে আমরা আরও কিছুদিন সময় বাড়াই এবং এটা গতকালকে আমরা আবেদন করার সর্বশেষ সময় রাখা হয় এবং আজকে থেকে আমরা প্রার্থীতা বাছাইয়ের যে চূড়ান্তকরণ, এগুলো আমরা কাজে হাত দিয়েছি। ইনশাল্লাহ আমরা খুব ভালো সাড়া পেয়েছি। আমরা 1400-র মধ্যে আমরা অনেককেই দেখেছি যারা নতুন রাজনীতিটা বাংলাদেশে করতে চায়। তারা চাইলে অন্য দলে যোগ দিতে পারতেন, তারা অন্য যে কোনো রাজনৈতিক দলে যেতে পারতেন, বিদ্যমান অন্য পলিটিক্যাল পার্টি রয়েছে। এবং অনেকে আবার দেখেছি রাজনীতি একদম শুরু থেকে এনসিপির রাজনীতি দিয়ে শুরু করতে চান, এরকম অনেককে দেখেছি। তারা কখনো রাজনীতি করেন নাই, এরকম কিছু মানুষকেও আমরা দেখেছি। এবং আমরা বিভিন্ন পেশার এবং বৈচিত্র্য মানুষকে দেখেছি যারা সাহসটা করতে সাহসটাতে একটা ইলেকশন করার যে একটা সাহস, বা তার যে কমিউনিটির জন্য সে কিছু করতে পারবে, তার যে আত্মবিশ্বাস, এই ধরনের নতুন কিছু মানুষকে আমরা দেখেছি। আমরা মনে করি এই যে আমরা সবার জন্য মনোনয়ন ফর্ম নেওয়াটা উন্মুক্ত করে দিলাম, এর মধ্য দিয়ে আমরা আসলে দেশ গঠনে, জাতি গঠনে কিছু হীরামণি মুক্তার আমরা একটা সম্মিলন করাতে পেরেছি। যারা হয়তো আপনার কাছে এখন মনে হতে পারে তারা অনেক বড় ফিগার না, তাদের হয়তো অনেক বেশি টাকা পয়সা নাই, মাসেল পাওয়ার নাই, কিন্তু আমরা মনে করি এই ধরনের হীরামণি মুক্তাগুলো যদি রাজনীতিতে থাকে, বাংলাদেশের রাজনীতিটা গুণগত পরিবর্তন আসবে এবং তারা আগামী 10-15 বছর, 20 বছর বা তারপর সময়টুকু, লাইফ টাইম সময়টুকুতে সে জাতিকে অনেক বেশি কিছু দিতে পারবে। যে সুযোগটা আমরা করে দিয়েছি। তো ইনশাল্লাহ আমরা তারা কি নির্বাচনে, যে বাংলাদেশের রাজনীতির যে প্রেক্ষিত, তাতে তারা কি নির্বাচনে জিতে আসার মতো
সম্ভব কিনা বা আমরা তাদেরকে আপনারা জিতিয়ে আনতে পারবেন কিনা? আপনার স্মরণ রাখা উচিত, আমরা আমাদের যে পার্টি গঠনের আগে আমরা কিন্তু ওয়ার্ল্ডের কিছু পার্টির মানে রিসার্চ করেছি এবং তাদের পার্টির ধরনগুলো, তাদের পার্টির মানে স্ট্রাকচারগুলো বা তাদের পার্টির ম্যানিফেস্টোগুলো কিভাবে আমরা কাজে লাগাতে পারি ধরুন মানে এর বিভিন্ন দেশের ওর মধ্যে ছিল আমরা ধরেন আপনার ভারতের আম আদমি পার্টি ছিল, পাকিস্তানের তেহরিক ইনসাফ পাকিস্তান ছিল, তারপরে হচ্ছে আপনার তারক এরদোয়ান ছিল, তারপরে হচ্ছে আনোয়ার ইব্রাহিমের পার্টিটা ছিল, বা ওদের যে জোটটা পাকাতান হারাপানের মধ্যে আরও কিছু পার্টি ছিল খুব ইয়াং। তো আমরা সবগুলোতে আমরা বিশ্লেষণ করে দেখেছি। আমাদের তো তখন শুরু থেকে উদ্দেশ্য ছিল যে আমরা একটু কাঠামোগতভাবে পরিবর্তন করে রাষ্ট্রকে দেয়া, মানে দরতাক্তা মার পেরে গিয়ে স্টাইলে আমরা খুব দ্রুত ক্ষমতা চলে আসবো, এটা তো আমাদের মানে মাস্টার প্ল্যানও ছিল না, এখনও নাই। তো আমরা এই নির্বাচন তো অবশ্যই আমরা কন্টেস্ট করব, কিন্তু আমরা এই নির্বাচনের কন্টেস্টের রেজাল্ট আমাদেরকে ঘাবড়ে দিবে বা আমরা এখানে খারাপ করবো, এই জন্য মন খারাপ করবো, আমরা এরকম চিন্তা করছি না। যদি এই চিন্তাটা করতাম তাহলে আমরা কিন্তু মনোনয়ন মানে ফর্মটা সবার জন্য মুক্ত করতাম না। আমরা চিন্তা করতাম যে কার বেশি টাকা, বা আমরা সাধারণত বিগ ফিশ মনে করি ভাগায় নিয়ে আসা, পুরাতন মানে কোনো নেতা অন্য দল থেকে নেতা নিয়ে এসে পার্টি গঠন করা। আপনারা তো বিভিন্ন সময় আমরা বলেছিলেন এগুলো যে করি। অন্যান্য দলের যারা প্রতিষ্ঠিত দলগুলোর যারা মনোনয়ন আমরা- পাবে না তারা আমরা- আসতে চাইলে হ্যাঁ, আপনারা আমরা- স্বাগত জানাবেন। আমরা মনোনয়ন পাবে এরকম না কেউ কি এখন পর্যন্ত ফর্ম কিনেছে কিনা আপনাদের দল থেকে? আমরা যেটা মনে করি যে পার্টিতে আমাদের 1400 মানে লোক অলরেডি ফর্ম কিনেছে। তো ওরা তো যদি আমরা এই সুযোগটা না দিতাম অন্য কোনো দল থেকে তো করতো, হয়তো স্বতন্ত্র করতো, তারা তো আমাদের দিকে এসেছে। বা আমরা যদিও দল গঠন না করতাম তাহলে বাংলাদেশের মানুষ যারা আমাদেরকে এখন বিভিন্ন সার্ভে জরিপে দেখাচ্ছে আমাদের কিছু জনপ্রিয়তা রয়েছে, ইয়াংদের মধ্যে আমাদের 23%, কেউ বলছে আরও বেশি হতে পারে, তো ওরা তো অন্য কোথাও যেত। তো আমরা মনে করি তো আসলে আমাদের তো যা আসছে সবগুলো তো আমাদের মানে কারো না কারোই ছিল একসময়, আমরা তো সবগুলো আমরা এই জনপ্রিয়তা অর্জন করেছি, হয়তো প্রত্যাশা আরও অনেক বেশি ছিল। তো আমরা মনে করি আমরা যা পাচ্ছি আলহামদুলিল্লাহ এটা দিন দিন আরও বাড়বে। আমরা 300 প্রার্থী যেটা আমরা চূড়ান্ত করব, আমরা এখন প্রাথমিকভাবে দেখছি প্রত্যেকটি আসনে কতজন যোগ্য প্রার্থী রয়েছে। আমরা 1, 2, 3 এই ধরনের ক্যাটাগরি 1400 থেকে 300 বাছাই করে নিয়ে আসাও কিন্তু 300 মোটামুটি আমরা কঠিন। চূড়ান্ত করার আগেও আমরা প্রত্যেকটা আসন ভেদে আমরা 1, 2, 3 এরকম একটা ক্যাটাগরি করব, যে উনি 1 নম্বর পজিশন থাকতে পারেন এই আসনে, এরপরে 2 নম্বর পজিশন কি আছে, যোগ্যতা, দক্ষতা, জনপ্রিয়তা সব দিক দিয়ে। সেই মাপকাঠিটা কি হবে বাছাই করার যে মাপকাঠিটা হচ্ছে তার হচ্ছে সামাজিক অবস্থান, রাজনৈতিক কর্মকাণ্ড, তার হচ্ছে সকল কিছুই যেটা আপনার মানে জনসম্পৃক্ততা, তারপর হচ্ছে তার সমাজের গ্রহণযোগ্যতা, আপনার শিক্ষাগত যোগ্যতা তো অবশ্যই আছে, বা পলিটিক্যাল আন্ডারস্ট্যান্ডিংটা কেমন, তা সে কি শুধু এরকম একটা সুযোগ পেয়ে আমাদের ফর্মটা কিনলো নাকি লং টাইম রাজনীতি করবে, আমাদের থেকে যদি আবার মনোনয়ন না পায় সে হাল ছেড়ে দিবে কিনা, যদি মানে মনোনয়ন না পেলেও যাকে আমরা মনোনয়ন দিব তার সাথে কাজ করবে কিনা, এই ধরনের প্রতিশ্রুতি বা এগুলো সবগুলো আমাদের মাপকাঠি। তো আমরা সবগুলো মিলে আমরা মানে আপনার ফার্স্ট, সেকেন্ড, থার্ড এরকম একটা ক্যাটাগরি করছি। আমরা এই তালিকাটা করে প্রত্যেক আসন ভেদে করব, সর্বশেষ আমরা 300 আসনে চূড়ান্ত করবো। জি, আমরা একটু ডক্টর রাকিব আল হাসান আপনার কাছ থেকে শুনে আসি। এই যে বিভিন্ন দলগুলো তো ইতিমধ্যে সবাই তাদের মনোনয়ন ফর্ম দিয়েছেন এবং অনেক জায়গায় চূড়ান্ত করা হয়েছে। এখন যে কিছু কিছু জায়গায় প্রচারণা আমরা দেখছি, আমরা আজকে যে বিষয়টাও নির্ধারণ করেছি আলোচনার, তাতে এই প্রচারণা কেমন দেখছেন? এবং সেখানে যে লেভেল প্লেয়িং ফিল্ড বলা হয়, যদিও এখনও নির্বাচন কমিশন থেকে তফসিল ঘোষণা করা হয়নি, তারপরেও যেহেতু সবাই প্রচারণা শুরু করে দিয়েছেন, এইটুক সময়ের মধ্যে লেভেল প্লেয়িং ফিল্ডটা কেমন দেখছেন? সবাই কেমন কাজ করছে, নির্বাচন কমিশন কেমন? জি, আপনাকে ধন্যবাদ, আমার সহ-আলোচক এবং দর্শকদেরকে সালাম এবং শুভেচ্ছা। দেখুন, নির্বাচনের আমেজ একটা রাজনৈতিক দলগুলোর মধ্যে তৈরি হয়েছে, কিন্তু সরকারের মধ্যে আমি এখনও কোনো ন্যূনতম নির্বাচনী আমেজ বা প্রস্তুতি দেখিনি। শুরুতে জামাত তারা অনেক আগে থেকে তারা প্রার্থী ঘোষণা করেছিল, পরবর্তীতে বিএনপি 237টা আসনে তারা প্রার্থী ঘোষণা করেছিল, বাকি 63টির মধ্যে 23টি তাদের নিজস্ব সমঝোতা, 40টি শরিকদেরকে তারা দিয়ে বলেছিল। আর এনসিপি তারা নতুন দল, তারা নিবন্ধন এবং প্রতীক পেয়েছে, প্রতীক পাওয়ার পরবর্তী সময় তারা যেটা বললেন যে তারা প্রার্থী মনোনয়ন ফর্ম বিক্রি করছেন এবং খুব ভালো সাড়া পাচ্ছেন তারা। তো এখন ব্যাপারটা হচ্ছে, ধরুন প্রত্যেকটি দলে তো আসলে জিততে চায়, হ্যাঁ, তে তো আসলে হারার জন্য রাজনীতি করে না বা ইলেকশন কন্টেস্ট করে না, সবারই ধারণা যে আমি জিতবো বা আমার জেতার পসিবিলিটি আছে বা আমি সরকার গঠন করতে চাই। তো সেক্ষেত্রে নানা ধরনের নানা ইকুয়েশন প্রত্যেকের মধ্যে দেখা যাচ্ছে। এই মুহূর্তে আওয়ামী লীগ যেহেতু মাঠে নাই, বড় দল দুটি, বিএনপি এবং জামাত, আর এর পাশাপাশি অনেকগুলো শরিক দল, বাম দল, ইসলামিক দল রয়েছে।
মানে এনসিপি কে কি আপনি বড় দল না, বলতে এনসিপি এখনো চাচ্ছেন না? এনসিপি ডেফিনেটলি বড় দল, জি। কিন্তু এনসিপি এখনো তো আসলে তাদের জন্য প্রথম রাজনৈতিক বয়সে তাদের অনেক কম, তাই না? এখন এই প্রত্যেকটি দলেরই একটা রাজনৈতিক প্রস্তুতি তৈরি শুরু হয়েছে, কিন্তু সরকারের মধ্যে দেখুন আসলে নির্বাচন যদি ফেব্রুয়ারির 15 তারিখ, মানে আমরা একটু হাইপোথেটিক্যালি আলোচনা করি, ধরেন নির্বাচন বলা হচ্ছে ফেব্রুয়ারির শুরুর দিকে হবে, হ্যাঁ, তা আমি রোজা সম্ভবত 17 বা 18 তারিখ শুরু, তো রোজার আগে যদি আপনি ইলেকশন করতে চান মানে 15 তারিখের মধ্যে, তো নির্বাচন যদি ফেব্রুয়ারি 15 তারিখের মধ্যে করতে চান তাহলে মিনিমাম 2 মাস আগে আপনার তফসিল দিতে হবে, তাই না? তার মানে ডিসেম্বরের প্রথম 2 সপ্তাহের মধ্যেই আপনার তফসিল ঘোষণা হওয়ার কথা। আর এই মুহূর্তে আছে কিন্তু নভেম্বর মাসের 23 তারিখ শেষ, মানে এই সপ্তাহ পার হলে আপনার নভেম্বর মাসটা শেষ, তার মানে আপনার সময় আছে হাতে গোনা 2 থেকে 3 সপ্তাহ। কিন্তু একটা ইলেকশন করার জন্য যে পরিমাণ একটা আমেজ দরকার, সরকারের যে পরিমাণ প্রস্তুতি দরকার, বা সরকারের যে পরিমাণ মাইন্ড সেট আপটা দরকার, সেটা এখনো পর্যন্ত আমার কাছে দৃশ্যমান না, হয়তো আপনাদের কাছেও দৃশ্যমান না। ব্যাপারটা দেখুন, মানে ইলেকশন কিন্তু একটা টাফ জিনিস, ইলেকশন অ্যারেঞ্জমেন্ট করা, ইলেকশন পার্টিসিপেট করা, কন্ডাক্ট করা একটা খুবই টাফ জিনিস এবং একটা বিশাল একটা প্রস্তুতি দরকার। আর বাংলাদেশে যেহেতু ইলেকশনটা পুরা 300 আসনেই একদিনেই ইলেকশনটা হয়, বিশাল ম্যান পাওয়ারের বিষয়, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করা বা তাদেরকে অ্যাসাইন করা বিশাল একটা প্রস্তুতির জিনিস। তো আমরা সাধারণত যে আগের ইলেকশনগুলো দেখি সেগুলো হচ্ছে কি ইলেকশন হবে আগে থেকে সরকারের নিজস্ব একটা প্রস্তুতি থাকে, তাই না? তো এখন পর্যন্ত কিন্তু সরকারের মধ্যে এই ধরনের প্রস্তুতি দেখা যায়নি। ধরুন আপনার এসএসসি পরীক্ষা বা যে পাবলিক পরীক্ষাগুলো হবে, সারা বাংলাদেশে যে পরীক্ষাগুলো হয় 2 মাস 3 মাসে কিন্তু রুটিন দিয়ে দেয়, তাই না? তারপরে তাদের নিজস্ব প্রস্তুতি থাকে, স্টুডেন্টদের কিছু প্রস্তুতি থাকে। তো যেটা বোর্ডগুলো যে প্রস্তুতি নেয় বা সরকার যে প্রস্তুতিটা নেয় সেটা হচ্ছে কি ধরেন সেন্টার, কারা কারা খাতা দেখবে, তারা গার্ড দিবে, প্রশ্নপত্র তৈরি করা, বিশাল একটা প্রস্তুতির ব্যাপার। তো এখন এখানে আর স্টুডেন্ট তারা তাদের প্রস্তুতি নিচ্ছে। এখন আমাদের ইলেকশনটা এরকম হয়ে গেল যে ইলেকশন হবে ফেব্রুয়ারিতে, রাজনৈতিক দলগুলো পার্টিসিপেট করে তারা নিজস্ব প্রস্তুতি নেওয়া শুরু করছে, তারা নিজেদের মধ্যে জোট সমঝোতা ক্যালকুলেশন এগুলোকে নেওয়া শুরু করছে, কিন্তু সরকারের মধ্যে সেই প্রস্তুতিটা আমরা এখনো দেখতে পাচ্ছি না। তো আমরা জানি না এখন সরকার এটা মানে কবে দৃশ্যমান করবে আমাদের কাছে। তো দৃশ্যমান করলে বোঝা যাবে যে আসলে ইলেকশনের প্রস্তুতি শুরু হয়েছে এবং ইলেকশনের আসলে একটা সত্যিকার আমেজটা তৈরি হয়েছে। এখন আমি আপনি যতই লাফালাফি করি না কেন, কিন্তু সরকার যদি এটাকে অ্যারেঞ্জমেন্ট না করে তাহলে আমরা আপনার তফসিল ঘোষণা ছাড়া কিছু বলা যাচ্ছে না। তো এটা একটা বড় একটা মানে দৃষ্টিকটু ব্যাপার এখন পর্যন্ত। আর একটা বিষয় হচ্ছে ধরুন ইলেকশনের লেভেল ফিল্ডে যে কথাটা বলছেন, এখন আমাদের যেহেতু আমাদের আগে 3টি ইলেকশন কোনো ইলেকশন হয়নি, আমাদের দীর্ঘদিন পর একটা ইলেকশন হচ্ছে এবং এবারের সরকারটি অন্তর্বর্তীকালীন সরকার, যেটি সবার সর্বদলীয় সরকার সবাই বলছে এবং যেটা একটা নন পলিটিক্যাল গভর্নমেন্ট, তাই না? তো এখন এইবারের ইলেকশনে আমি অন্তত বিশেষ করি যে ধরেন 95% এটা স্বচ্ছ হবে, মানে এটা 2-4টা ইনসিডেন্ট ঘটতেই পারে যে কোনো জায়গায়, কিন্তু 95% মোটা দাগে সত্য হবে। সুতরাং এটাকে আসলে মানে কারো পক্ষে পার্সিয়ালিটি করছে এটা আসলে বলার কোনো সুযোগ আশা করি থাকবে না। আর যেহেতু আমাদের ধরুন তত্ত্বাবধায়ক সরকারের রাইটেও ঘোষণা হয়েছে, পরবর্তী সংসদ থেকে 14তম সংসদ থেকে এটা কার্যকর হবে। আর এই মুহূর্তে যেহেতু আমাদের একটা বিশেষ ক্রাইসিস মোমেন্টে একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে, তো তার অধীনে আমাদের এবার ইলেকশনটি হবে। তো লেভেল ফিল্ডের ব্যাপারটা হচ্ছে ধরুন এখানে আসলে আমার যেটা মনে হয় যে একদল আরেক দলকে যে দোষারোপ করতেছে সেটা আসলে একটা মাইন্ড গেম খেলতেছে। আর একটা বিষয় আপনি দেখুন লেভেল ফিল্ডের একটু দ্বিচারিত, আজকে আমার সাথে জামাতের কেউ না থাকলে ভালো হতো না, জামাতের একজন নেতার খুব প্রভাবশালী একজন নেতা চিটাগাঙ্গের, তিনি যে ভাষায় কথা বলেছেন তাদের কথা চলবে, মারধর করতে হবে, ওকে অ্যারেস্ট করতে বলবে, তারা করতে হবে, মানে এটা তো একটা স্টেটের ফাংশনের না, এটা তো হাসিনা স্টাইলের কথা এবং হাসিনা তো সেটাকে আসলে আকার ইঙ্গিতে বোঝাতো, তারা তো একদম ওপেনলি সেটা বলা শুরু করতেছে। এবং তার চেয়ে বড় বিষয় দেখুন যেদিন উনি এই কথাটা বলছে সেদিন কিন্তু আবার মানে জামাতের আমি ডক্টর শফিকুর রহমান তিনি বলেছেন আমরা লেভেল ফিল্ড চাই। এখন এটা কি লেভেল প্লেইং ফিল্ডের নমুনা কিনা আমি জানি না। আর একটা বিষয় আপনি দেখুন উনি যে কথা বলছে জামাত বলছে তারা এটা ব্যক্তিগত দায়, এটা দায় নেবে না। এখন উনি কিন্তু সাবেক এমপি, আমি সেটা বলতেছি, ধরেন মানে যে কোনো একটা দলের একটা ওয়ার্ডের একটা পাতিনেতাই বলবো আমি, পাতিনেতা যদি বলে এটা দলের দায় নেবে না, কিন্তু একটা দলের পলিসি মেকার কোর ম্যান যিনি একজন সাবেক এমপি এবং তাদের দলের একটা নীতি নির্ধারক একজন, তার দায় তার দল নেবে না। সুতরাং সে দলটি তো হাসিনা তো ক্ষমতা গিয়ে বা আওয়ামী লীগ তো ক্ষমতা গিয়ে ফেসিস্ট হয়েছে, তারা তো ক্ষমতা আসার আগে ফেসিস্ট আয়োজন করেছে, মানে আপনি আপনার ভুল স্বীকার করবেন না, আপনি আপনার ভুলের দায় নেবেন না, এটা তো একটা ফেসিস্টের একটা ক্রাইটেরিয়া। সুতরাং এখনও কিন্তু অনেক জলগোলা রয়ে গেছে। সুতরাং আমি যেটা মনে করি লেভেল ফিল্ড হচ্ছে না বা হবে না, এটা যারা বলতেছে তারা এটা নষ্ট করতেছে। জি ধন্যবাদ আপনাকে। জনাব শিশির, আপনার কাছ থেকে অন্য একটা বিষয় একটু জানতে চাই যে নির্বাচন কমিশনাররা আজকে মিটিং করেছেন এবং সেখানে বিভিন্ন দেশের প্রতিনিধিরা তার সঙ্গে দেখা করেছেন। এই যে উনি একটি বিষয় বলেছেন যে এবার গণভোট এবং জাতীয় নির্বাচন একই দিনে হওয়াতে এই ব্যাপারটা খুব একটা সহজ হবে না, যেটা ডক্টর রাকিবও বলছিলেন যে এখনও উনি নির্বাচনের যে প্রস্তুতিটা সেটাই দেখতে পাচ্ছেন না। কিন্তু এবার তো আসলে শুধু জাতীয় নির্বাচন নয়, সাথে কিন্তু গণভোটটাও আছে একই দিনে। সেই ক্ষেত্রে নির্বাচন কমিশনও বলছে যে এটা খুবই কঠিন হবে, কিন্তু সেটা আসলে কতটুকু কঠিন হবে বা আপনারা কি মনে করছেন? সেই সহযোগিতা তো আপনাদের নিশ্চয়ই থাকবে। প্রথমত হচ্ছে নির্বাচন কমিশন নিয়ে আমি
ব্যক্তিগতভাবে দলগতভাবে বরাবর বলে আসছি এই নির্বাচন কমিশনের আসলে ফিটনেস নাই বললেই চলে এবং তার অদক্ষতা অযোগ্যতা এগুলি স্পষ্ট হয়েছে এবং তার পক্ষপাতিত্ব খুব আমাদের চোখে ধরা দিয়েছে। আপনি দেখেন নির্বাচনের যে এই নতুন ভোটার তালিকার হালনাগাদের কিন্তু জোরসোরে কোনো আপনার আয়োজন দেখতে পাচ্ছেন না। এই ইলেকশন কমিশন কিন্তু অলরেডি 1.5 বছর সময় কিল করেছে, বেতন নিয়েছে, ভাতা নিয়েছে, জনগণের ট্যাক্সের টাকা কিন্তু সে এনজয় করছে। তারপরে আসেন তার যে নিরপেক্ষতার ব্যাপারটা, আমাদের এনসিপিকে শুধু শাপলা প্রতীক দেওয়ার জন্য সে কত নাটক যে করলো। দেখেন সে আমাদেরকে শাপলা প্রতীক দিল না, শাপলা না দিয়ে কি দিল, শাপলা কলি দিল। কেন সে কলি দিল তার আইনগত কোনো ব্যাখ্যা সে দেয় নাই এবং সে শুরু থেকে এসে বলছে যে সেটা দিবে না, তার গায়ের জোর। এখন যদি ধরেন আপনি, এখন আমরা শাপলা চাইলাম, আপনি শাপলা দিলেন না, কলি দিলেন। আমরা যদি ইলিশ চাইতাম তাহলে আপনি কি জাটকা দিতেন? আর যদি কেউ জাতীয় ফল মানে জাতীয় মাছ ইলিশ, জাতীয় ফল কাঁঠাল, কাঁঠালের বেলা কি কাঁঠালের বিচি, হ্যাঁ যে যারা কাঁঠাল পাইছে তাদের কি কাঁঠালের বিচি দিছে? এগুলোকে দেখেন তো, এগুলো মানে সে ব্যাখ্যা দিতে পারবে কেন কাঁঠালের বেলায় তো কাঁঠালের বিচি দাও নাই? ইলিশ চাইলেই তো সেটার সঙ্গে নিশ্চয়ই নির্বাচন করার সক্ষমতার বিষয়টা আলাদা। না, শুরু থেকে তার এই ধরনের কিছু আপনার বলবেন যে এটা কি বলা যায়, মানে তার বায়াস পক্ষপাতিত্ব। এটা এইজন্য ওই যে লেভেল প্লেইং ফিল্ড নিয়ে মানে ভাই বলছিলেন, তো আমি বলছি তার উপরে কিন্তু আমার শুরু থেকে বলেছি আমি, তার ভূমিকা ছিল একদম শুরুর দিকে তা একজন বিএনপি দপ্তর সম্পাদকের মতো। সে মানে ব্যাপারটা এরকম হতো যে ইশরাককে যদি কোনোভাবে মেয়র ঘোষণা দিয়ে সে বসাতে পারলে খুব খুশি হতো, তার প্রমোশন হতো। তার তো মানে 7-8 বছর তার ধরে সে বেকার ছিল, অবসর ছিল, নতুন করে চাকরি পেয়েছে, এটা কীভাবে আরও লেন্দি করা যায় বা এর পরবর্তী গভর্নমেন্টে গিয়ে কীভাবে কি ভালো কিছু পাওয়া যায়, এ ধরনের তার মানে একটা ইন্টেনশন ছিলই। তো এই জন্য আমরা এগুলোর শুরু থেকে বলেছি। এখন তার যে সক্ষমতা বলা হচ্ছে যে সে নিজে তো একটা পর্যবেক্ষণ দিতে পারতো। আমরা তো এনসিপি থেকে বলেছি ইলেকশনটা যদি গণভোটটা যদি আগে হয় সবচেয়ে ভালো হয়, যদিও আমরা ইলেকশন ডেট নিয়ে বা গণভোট ডেট নিয়ে খুব রিজিড অবস্থানে ছিল না, তারপরেও আমরা কিন্তু বলেছি, দলগত বলেছি, কেউ যদি নির্বাচনটা গণভোটটা আগে চায় এত আমরা সহযোগিতা করতে রাজি আছি, আমাদের কোনো সমস্যা নাই। আমাদের মানে জুলাই সনদ এবং নতুন সংবিধানের জন্য যা কিছু দরকার আমরা সহযোগিতা করব। জাতীয় নির্বাচনও একটু আগায় নিয়ে আসুক, কোনো সমস্যা নেই। এবং আমরা এগুলো বলেছি, কোনো ব্যাপারে আমরা রিজিড থাকি নাই। কিন্তু সে কিন্তু কিছুই বলে নাই, মুখ বুঝেছিল বিএনপি কি বলে, জামাত কি বলে, সেইগুলো কিন্তু সব খেয়াল করতো। এখন সে বলছে তার সক্ষমতা কঠিন। আরে ভাই অবশ্যই কঠিন, উনি বলেছে বাংলাদেশে তো যখন আপনার উপর একটা জিনিস আপনার ঘাড়ে একটা জিনিস চাপিয়ে দিচ্ছে, আপনি এইটা টানতে পারবেন কিনা আপনি বলবেন না? জাতি কি বলবেন না? জাতি কি বলতে পারেন না? সরকারকে চুপি চুপি বলবেন না যে পারবে না, তারা বলছে যে কঠিন হবে, কিন্তু সম্ভব করেছি। আমরা তো এইসি কি করে আমরা কিন্তু এটা খুব ভালোভাবে দেখব। আমরা বলেছি গণভোটের রেজাল্ট কিন্তু তাকে আগে দিতে হবে, কোনোভাবে সে পার পাবে না। সে 15 মাসের বেতন নিচ্ছে আমাদের থেকে, আরও হয়তো 2-3 মাস নেবে। তার এই বেতন কিন্তু আমরা যে মানে হালাল করে যেতে হবে, তাকে কিন্তু গণভোটের রেজাল্ট কিন্তু আগে দিতে হবে, আমরা দলগতভাবে বলেছি। এবং যদি কোনোভাবে সে জাতীয় নির্বাচন মানে রেজাল্ট আগে দেয় এবং গণভোটের রেজাল্ট না দেয়, আমরা মনে করবো সে একজন জুলাইয়ের বেঈমান এবং এর জন্য তাকে শাস্তির আওতায় নিয়ে আসতে আমরা বাধ্য করবো। গণভোটের রেজাল্ট প্রকাশ করে তারপর জাতীয় নির্বাচনের ফলাফল ঘোষণা। এই যে জেনারেশন যারা 2000 ছাত্র জনতা জীবনের মধ্য দিয়ে আমরা একটা জেনারেশন পাইলাম, বা এই একটা এখানে যারা এখনো অনেক 30,000 আহত রয়েছে, 2000 আমাদের শহীদ রয়েছে, আমরা মনে করি তাদের জন্য জুলাই সনদ বা এই যে গণভোট এটা খুবই গুরুত্বপূর্ণ। এর বাইরে যদি সে অন্য কোনো চিন্তা করে তাহলে আমরা এগুলো মানব না। এবং আমরা মনে করবো সেই কোনো একটা ষড়যন্ত্রের সাথে জড়িত, এই যে জুলাই সনদ নিয়ে যে দেশি বিদেশি যে ষড়যন্ত্র চলছে। এ তো গেল, আরও কিছু জিনিস যে জিনিসগুলো আমাদের বলা হচ্ছিল যে আসলে নির্বাচন পিছিয়ে যেতে পারে বা নির্বাচন এর সক্ষমতা। দেখেন, আমি নির্বাচন পিছিয়ে যাওয়ার জন্য আমি মনে করি বিএনপির এখন অনেক দায় আছে। বিএনপি শুরু থেকেই নির্বাচন দাবি করে আসছে, কিন্তু ওনাদের যে নেতা জনাব তারেক রহমান সাহেব, নিপীড়িত নেতা, উনি যদি দেশে না আসেন, আমার কাছে কেন জানি মনে হচ্ছে তফসিল ঘোষণাটাও পিছিয়ে যেতে পারে। এবং তফসিল ঘোষণার আগে যদি জনাব তারেক রহমান দেশে না আসেন, তাহলে ওই নির্বাচন কমিশনও তাকিয়ে থাকে লন্ডন কি হচ্ছে, প্রধান উপদেষ্টা তাকিয়ে থাকে লন্ডন কি হচ্ছে, ওনার কখন ফ্লাইট হচ্ছে, সকলের একটা টেনশন থাকে। আরে ভাই, আপনি একজন প্লেয়ার, আপনার তো মাঠে আসতে হবে। আপনি মাঠে না আসলে রেফারি বা বাকি দলের প্লেয়াররা সবাই তো আপনার জন্য অপেক্ষা করছে, আপনি আসেন, কন্টেস্ট করেন। এখন উনি দেশে আসছেন না বারবার। এখন উনি কেন আসছেন না? বিএনপি নেতারা বারবার বলে 1 মাসের মধ্যে আসছে, গাড়ি কেনা হয়ে গেছে, বাড়ি দেখা হয়ে গেছে। উনি যদি না আসেন
তাহলে আমি মনে করব এটা তো ভালোভাবেই তারা ঘোষণা এটা দিয়েছেন যে জাতির জন্য খুব খারাপ হবে। তফসিলের আগেই তিনি দেশে আসবেন। এখন আমি তো মনে করি যে তফসিলা মানে অনেক আগে উনি আসা উচিত ছিল। এখনো আমার মানে দাবি থাকবে বা আমার এটা চাওয়ারই, তফসিল যাতে কোনোভাবে ওনার কারণে না পিছায়, বা উনি যাতে তফসিলের উপরে কোনো প্রভাব ওনার না পড়ে, উনি না আসাটা যাতে কোনো প্রভাব না পড়ে। আর এখানে দেখেন, আমরা কিন্তু শুরু থেকে বলেছি এদের এই ডক্টর ইউনূস গভর্নমেন্ট লন্ডন বৈঠকের পরে যে উনি বিএনপিকে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে উনি মানে বিএনপি দেখবেন লন্ডন মিটিং এর পরে বিএনপি একদম ঠান্ডা হয়ে গেছে। তারা নির্বাচন চেয়েছিল ফেব্রুয়ারি মানে এখন রমজানের আগে আগামী বছর, সেটাই অভূতপূর্ব ঘটনা ঘটেছে। সরকার আগে বাংলাদেশের agree সমস্ত করেছে। কিছু নির্ধারণ করা হতো হচ্ছে দিল্লি থেকে, এদেশে কার ফাঁসির রায় হবে সেগুলো দিল্লি থেকে বলা হতো। বাংলাদেশে বেসরকারি ব্যাংকের এমডি কে হবে সেগুলো দিল্লি থেকে ফাইল আগে মানে ছাড় করা হতো। বেসরকারি ব্যাংকের এমডি, ইউনিভার্সিটি বিসি মানে কি কারা হবেন তাদের সিভি পর্যন্ত দিল্লি থেকে পাস হয়ে আসা লাগতো, ক্লিয়ারেন্স আসা লাগতো। এখন আমরা মনে করলাম সেই জায়গা থেকে আমরা উত্তরণ ঘটেছি। আমাদের দেশের একটা ইলেকশন, আমরা সকল দল, সকল মত এবং সকল পেশাজীবীদেরকে নিয়ে আমরা ঢাকায় বসে ইলেকশনের ডেটটা ঘোষণা করতে পারলাম না। আমাদের কি করতে হলো, একটা দলকে খুশি করার জন্য আমরা লন্ডন থেকে ইলেকশন ডেট ঘোষণা করা লাগলো। আচ্ছা, আমার কাছে আপনি বলেন, আমরা ডক্টর বিরতির ইউনূস এর পরে আগে এসে শুনবো। যতবার কথা হয়েছে বললো যে ডক্টর ইউনূস তো সম্ভাব্য কিছু বলার সুযোগ নাই, করবে তো ইলেকশন কমিশন। জনাব শিশির, আমরা বিরতির পরে এসে শুনবো। তারপরে আমরা একটু ডক্টর রাকিবের কাছে জানতে চাইবো যে যেহেতু গণভোট এবং জাতীয় নির্বাচন একই দিনে, সেই বিষয়ে সক্ষমতা নিয়ে কোনো প্রশ্ন আছে কিনা। নির্বাচন কমিশন বলেছে আমরা পারবো, কিন্তু কঠিন হবে যেহেতু নতুন একটা বিষয়, একই দিনে নির্বাচন। আবার উনি বলেছেন, জনাব শিশির যেটা বললেন যে তারেক রহমান না আসলে তফসিলও পিছিয়ে যেতে পারে, একটু সন্দেহ প্রকাশ করেছেন। বিরতির পরে এসে শুনবো। প্রিয় দর্শক, ইস্পাহানি মির্জাপুর জিরো আওয়ারে নিচ্ছি ছোট্ট একটা বিরতি, ফিরছে একটু পর, আমাদের সাথেই থাকুন। আবারও স্বাগত ইস্পাহানি মির্জাপুর জিরো আওয়ারে। ডাক্তার রাকিব আল হাসান, বিরতির আগে যে প্রশ্নটা আপনাকে করে গিয়েছিলাম যে নির্বাচন কমিশনের সক্ষমতা নিয়ে উনি প্রশ্ন তুলেছেন এবং একই সাথে বলেছেন যে তারেক রহমান যেহেতু আসছে না দেশে, তার মানে এমনও হতে পারে যে তারেক রহমান না আসলে তফসিলও পিছিয়ে যেতে পারে। এটা আসলে বললেন, আপনার এ বিষয়ে ব্যাখ্যাটা একটু জানতে চাই। জি, আপনাকে আবার ধন্যবাদ। দেখুন, আসলে আমি প্রথমে অনেকগুলো বিষয় নিয়ে অ্যাড্রেস করেছিলাম, একটা গুরুত্ব দিচ্ছি। দেখুন, ফার্স্টে উনি যেটা বলেছিলেন যে নির্বাচন কমিশনের সক্ষমতা, ব্যাপারটা হচ্ছে দেখুন নির্বাচন কমিশন কতটুকু সক্ষম। আমি আগে বলেছি আমাদের একদিনে পুরো ইলেকশনটা কন্ডাক্ট করতে হয়, এবার সাথে গণভোট যুক্ত হয়েছে। আমি একাধিক মানে প্রায় 50টা টকশোতে আমি একই কথাই বলেছি। সেটা হচ্ছে কি, আমাদের ইলেকশন ফিটনেস দেখার জন্য আমাদের কিছু পাইলটিং করা যেত। পাইলটিং দ্যাট মিনস আমরা ধরেন 2টা সিটি কর্পোরেশন, 2টা উপজেলা বা 5টা উপজেলা, 5টা পৌরসভা, এটা করলে আমরা অন্তত একটা সক্ষমতা দেখতে পারতাম। এটা করা হয়নি। না, সেটা তো স্থানীয় সরকার নির্বাচন। না, পুরো স্থানীয় সরকার আমরা চাই না। পুরো স্থানীয় সরকার চাইলে আবার এটা পুরো সিস্টেমটা আবার ভেঙে পড়বে, কারণ আমরা এটা পুরো মানে সে ক্যাপাবল না, তার ফিটনেসটা। এটা কি সুবিধা মতো 2-4-5টা র্যান্ডম আপনি স্যাম্পলিং করতে পারতেন, মানে তার কতটুকু সক্ষম, সে কিভাবে এটাকে কন্ডাক্ট করতেছে সেটা দেখার জন্য। এটা পৃথিবী সব জায়গায় হয়, বাংলাদেশে এর আগে হয়েছে। 1 নম্বর ইস্যু গেল এটা। হ্যাঁ, আর 2 নম্বর বিষয় হচ্ছে ধরুন একই দিনে গণভোট আয়োজন করাটা আমি খুব বেশি জরুরি কিছু মনে করি না। আমাদের স্থানীয় সরকার নির্বাচনে যেগুলোতে হয় উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, মহিলা ভাইস চেয়ারম্যান, 3টা ভোট একসাথে দিতে হয়, তাই না? তো এবারে আপনার 2টা ভোট দিবে শুধুমাত্র, একটা হচ্ছে গণভোটের পক্ষে আর একটা হচ্ছে যে প্রার্থীর ভোট। তো 2টা ভোট দিবে, 2টা ভোট দেওয়াটা আমি মনে করি যে কোনো সমস্যা হওয়ার কথা না। একসাথে হয়তো এটা গুনতে একটু সময় লাগবে। আর এখানে তো প্রশ্ন থাকছে অনেকগুলো, সেগুলো পড়ে বুঝে তো সেটা তো ফার্স্টে 25 পাতা আপনি গণভোট রাখছিলেন, এখন তো 4টা প্রশ্ন নিয়ে আসলেন। প্রথমত 25 পাতার গণভোট ছিল, সেটা কমে আসলো না এখন, তো সেটা তারা সহজ হয়ে গেল আর কি। আর ভাই যেটা বললেন যে আগে গণভোটের রেজাল্ট দিতে হবে, এখানে ভোট তো অনেকেই দেন, গ্রামের মানুষ, শহরের মানুষ, সবাই। সেই ক্ষেত্রে অনেকের জন্য বুঝতে অসুবিধা হবে বলেও অনেকে মনে করছে। এখন এটা তো শুধু গ্রামের জন্য না, আমাদের দেশে গণভোটটা তো একটা রেগুলার প্র্যাকটিস না। আমাদের দেশে এর আগের গণভোট হয়েছে 3টা, তার মধ্যে 2টাই কিন্তু সামরিক শাসনের সময় হয়েছে। কঠিন, ডেফিনেটলি এটা কঠিন। কারণ হচ্ছে ধরুন গণভোটের এটা বুঝে শুনে ভোট দেওয়ার আমি তো মনে করি যে 20% লোকও নাই, যেটা বাস্তবতা, তাই না? সেটা হচ্ছে রিয়েলিটি। এখন হচ্ছে সেই রিয়েলিটি আপনি মানতে হবে। কিন্তু যেহেতু আপনার এটা এখন আয়োজন করতেছে, প্রত্যেকটি রাজনৈতিক দল এটাতে ঐক্যমত পোষণ করেছে, জুলাই সনদে স্বাক্ষর করেছে, যদি এখন এনসিপি এখন করেনি, আমরা আশা করি তারা গণভোটের আগে সাইনটা করে ফেলবে। তো সেক্ষেত্রে এটা আমি মানে জরুরি কিছু মনে করি না বা ইমার্জেন্সি কিছু মনে করি না। আর ব্যাপারটা হচ্ছে উনি যে কথাটা বলছে যে গণভোটের রেজাল্ট আগে দিতে হবে। এখন একই দিনে যদি আপনার ভোট হয়, সংসদ নির্বাচন আর গণভোট, তো
মানে ওই ভোটের পরবর্তী সময় তো আপনার শপথ গ্রহণ করে সংসদ সদস্য প্রার্থীরা দায়িত্ব গ্রহণ করবেন, তো এটা ভোট আগে দিল কি পরে দিল কি আমি এটা জানি না উনি কোন হিসেব করে কথাটা বলছে, বা এটা দিল কি না দিল কি, আর একসাথে তো দিবে। এটা ভোট গণনা এখন দেখুন, গণভোটের বিষয়টা হচ্ছে ধরুন সারা বাংলাদেশে 12,40,00,000 মানুষ ভোট দিবে, যত ভোট কাস্টিং হয় হ্যাঁ না এটাকে আলাদা করবে সফটওয়্যারের মাধ্যমে হয়তো। আর একটা হচ্ছে কি প্রার্থিতা, এখন আমাদের প্রার্থিতাটা তো ধরেন 300 আসনের প্রার্থিতা আগে ঘোষণা করতে হবে, দুইটা ধরেন কয়েক ঘন্টার ব্যবধানে এদিকে সেদিকে হবে। আপনার যদি গণভোটটা আগে হতো তাহলে এক হিসাব ছিল, এখন একই দিনে যেতে হচ্ছে, তো সেটা 2 ঘন্টা আগে পরে কিছু যায় আসে না আমি মনে করি। আরেকটা কথা উনি এখানে খুব একটা সুন্দর কথা বলেছেন যে তারেক রহমান না ফিরলে তফসিল পিছিয়ে যাবে। দেখুন আসলে ইলেকশনের মানে 5ই আগস্টের পরে 6ই আগস্ট 7ই আগস্ট সর্বপ্রথম বিএনপি বলেছিল যে আমরা 3 মাসের মধ্যে ইলেকশন চাই। কেন বলেছিল? কারণ আমাদের সংবিধানে বলা আছে যদি পার্লামেন্ট ভেঙে যায় কোনো কারণে, বা সরকার যদি সংসদ ভেঙে দেয়, বা কোনো কারণে সরকার পালিয়ে টালিয়ে যায়, কিছু হয়, এই সরকার যদি সাস্টেন না করে তাহলে 3 মাসের মধ্যে আপনি ইলেকশন দিতে হবে। তো বিএনপি তো সাংবিধানিক ধারাবাহিকতার হিসেবে নির্বাচন সবার আগে চেয়েছে, বরং আমি ওনাকে একটা পরামর্শ দেই, সরি, যদি 3 মাসের মধ্যে ইলেকশন হতো তাহলে এনসিপি যত ফ্রন্ট লাইনের নেতা আছে তারা সবাই জিতে আসতো। আর এখন হচ্ছে কি এমন বাস্তবতা হয়ে গেছে যে এনসিপিকে মানে ক্রেন দিয়ে বুলডোজার দিয়ে টেনে তুললো, মানে 2-1টা আসন জিতবে কিনা, 4-5টা আসন জিতবে কিনা এটা খুব ডাউট রয়ে গেছে। এই কারণে তারা সকালে বলে এক কথা, বিকালে বলে এক কথা, রাতে বলে আরেক কথা। একবার বলে আমরা 300 আসনের প্রার্থী দিচ্ছি, একবার বলে 400-র মধ্যে আমরা 300 আসন জিতে যাচ্ছি, আবার বলতেছে আমরা অমুক জোটে যাচ্ছি, আবার বলছে আমরা সরকার গঠন করতেছি। মানে ওদের আসলে কোনো একটা স্ট্যান্ডে, একটা সিঙ্গেল স্ট্যান্ডে আসলে ঠিক নাই, সব জায়গায় আসলে একটা পলিটিক্স করতে আসে, আসলে ওনারা আসলে স্ট্যান্ড বা যেটা আসলে করতেছেন আর কি। আর একটা বিষয় লেভেল প্লেইং ফিল্ডের কথা বলছেন, আজকেও ওনাদের দলের আহ্বায়ক জনাব নাহিদ ইসলাম বলেছেন লেভেল প্লেইং ফিল্ড নাই, এবং বলেছেন জি। তিনি বলেছেন। এখন দেখুন লেভেল প্লেইং ফিল্ড কিন্তু দেখুন তারা মানে সরকারকে প্রশ্নবিদ্ধ করতেছে। আবার দেখুন আজকে কিন্তু ভুটানের প্রধানমন্ত্রী বাংলাদেশে আসছে, তাই না? ভুটানের প্রধানমন্ত্রীর সাথে ওনাদের দল দেখা করছে, এটা চিপ অ্যাডভাইজার ফেসবুক পেজ থেকে পোস্ট করে দিচ্ছে। তার মানে কি? মানে সরকারে তাদেরকে এন্ডোর্স করতেছে, আবার তারাও সরকারকে এন্ডোর্স করতেছে, আবার বলতেছে লেভেল প্লেইং ফিল্ড নাই। এখন এদের যে দ্বিচারিতা, এবং আসলে তারা পলিটিক্স করতে আসে, আসলে পলিটিক্সের শিকার হচ্ছেন, আবার পলিটিক্স পরবর্তীতে করছে দায় থেকে বড় করছে। প্রথমে আমি আপনার বার্থডে শুভেচ্ছা জানা দিলাম, আপনার কলিগরা মাইন্ড করবে, তখন আপনাদের সকল নিউজ প্রেজেন্টারদেরকে, টক শোদেরকে আমি তখন শুভেচ্ছা জানালাম আর কি। এই ব্যাপারটা হচ্ছে তাই। এখন দেখুন আসলে মানে এনসিপি আসলে যেটা করতেছে, এনসিপি আসলে রাজনীতি ট্র্যাকে নাই, পলিটিক্স করতে আসে, কিন্তু পলিটিক্স করতেছে আর পলিটিক্সের শিকার হইতেছে কি। এখন এটা আসলে ওনারা বুঝতেছে না, আশা করি ওনাদের বোধোদয়টা হবে, এবং যত ইলেকশন ঘনিয়ে আসবে তত আমি মনে করি তাদের আসলে ভোটটা আসলে জাগ্রত হবে। একটা বিষয়, আরেকটা বিষয় দেখুন, ইলেকশন যদি না হয় তাহলে সবচেয়ে বেশি লুজার বিএনপির হবে। তো বিএনপি কেন ইলেকশন চাবে না? তফসিল ঘোষণার সাথে তো তারেক রহমান আশা কোনো সম্পর্ক নাই, এটা তো তার ওনার দলের ওনার সিকিউরিটি ক্রাইসিস আছে, সিকিউরিটি সমস্যা আছে, বা ওনার অনেক অ্যারেঞ্জমেন্টের ব্যাপার আছে, তাই না? এখন সেই অ্যারেঞ্জমেন্টটা তো দল থেকে বারবার ঘোষণা করা হচ্ছে যে উনি অমুক তারিখে আসবে, ওনার জন্য আসলে বুলেট প্রুফ গাড়ি অর্ডার করা হয়েছে, এবং আমরা জানেন এই বুলেট প্রুফ গাড়িগুলো কিন্তু রেডিমেড কিনা যায় না, এগুলো আনলে অর্ডার কোনো একটা টাইম লাগে। হ্যাঁ, তো সুতরাং তফসিলের আগেই আশা করি উনি ফিরবেন। এখন ওনার আশা নিয়ে ওনারা এত চিন্তিত করেন আমি তো সেটা জানি না, কারণ ওনার সাথে তো আর এটা কোনো সম্পর্ক না। বিএনপি তো প্রতিদিনই বলে আসতেছে যে ইলেকশনের পক্ষে। বিএনপির মুখে কি একবার আপনি শুনছেন যে আমরা ইলেকশন চাই না, বা ইলেকশন একটু তাহলে উনি কেন এই কথা বলতেছেন? আমরা আসলে স্ট্যান্ডবাজি করতেছি। জনাব শিশির, আপনার কাছ থেকে আরেকটা বিষয় একটু জানতে চাই, যে যেটা ডাক্তার রাকিব বলছিলেন যে বিএনপি তো আগে থেকে নির্বাচন চেয়ে আসছিল, এবং যদি এই নির্বাচন আরো অনেক আগেই হতো তাহলে হয়তো আপনারা কিছু আসন যারা সবাই জিততো, অনেকেই হয়তো জিততেন, কারণ আমি যুক্ত করি, কারণ আমাদের যুক্ত ফ্রন্টের ইলেকশন তাই হয়েছিল, উঠানো সম্ভব হবে বা একটা আসন পাবেন বলে মনে করছেন না ডাক্তার রাকিব হোসেন? মানে ডাক্তার রাকিব ভাইকে মানে দু একটা জিনিস আমি বলবো, খুব বেশি কিছু বলবো না। বিএনপির কোনো সরাসরি নেতা হলে বেশি বলতাম, উনি যাতে বিএনপির কোনো অ্যাক্টিভিস্টও না, বা বিএনপি কোনো দলীয় পদেও নাই, আশা করি উনি সেরকম ওনাকে বলবো না। শুধু আমি এটুকু বলবো, দেখেন 4টা যে ছাত্র সংসদ ইলেকশন হলো, ওই জায়গার মধ্যে কিন্তু আমাদের অবস্থান কিন্তু দ্বিতীয়। আমরা নিঃসন্দেহে প্রত্যাশিত রেজাল্ট করতে পারি নাই, কিন্তু আমাদের অবস্থান দ্বিতীয়। আমাদের দ্বিতীয় সর্বোচ্চ নির্বাচিত নেতা কিন্তু হচ্ছে এই নবগঠিত আপনার এই নতুন দলের, যে দলের বয়স অনেক কম। আমরা এমন একটি দল গঠন করলাম, এই দল গঠন করার পর থেকেই বাংলাদেশের মানুষ আমাদেরকে কিন্তু ম্যান্ডেট দিয়েছে। এখন আপনার ছাত্র সংসদ ইলেকশনে আমরা কাদের কাছে পরাজয় বরণ করছি, বা আমরা ফার্স্ট হতে পারি নাই। আমরা যারা বিগত 80 বছর রাজনীতি করে বাংলাদেশে, জামাত ইসলামের মতো একটা এস্টাবলিশমেন্টের সাথে, এখন এটা তো একটা পলিটিক্যাল এস্টাবলিশমেন্ট, আমাদের তো ওই পরিমাণ টাকাও নাই, সাংগঠনিক শক্তিও আমাদের হয়ে ওঠার মতো সময়টাও আমরা পাইনি, বা বিএনপির মতো আমাদের এরকম মাসেল পাওয়ার নাই, বা ওই পলিটিক্স আমরা কখনো যাই না। তারপরও আমাদের অবস্থান দ্বিতীয়, যেখানে বিএনপি ছাত্রদল অবস্থান কোথাও তৃতীয়, কোথাও চতুর্থ, কোথাও পঞ্চম, কোথাও ষষ্ঠ। জাহাঙ্গীরনগরে ছাত্রদলের একদম জামানত বাজেয়াপ্ত হওয়ার মতো অবস্থা।
একদম ভীতিকিচির অবস্থা। জাহাঙ্গীরনগর ছাত্রদল অনেকে তো মানে বলছেন যে 700, 800, 300 ছাত্রদের ভোট এই পাইছে। ইউনিভার্সিটির ভোটকে এখন দিয়ে জাতীয় এই- নির্বাচনকে এই- বিবেচনা করা যাবে না, আমি তাহলে তো আপনাকে বলি, এই যে- জামায়াত ইসলামী এই অনেক যে ভোটে এগিয়ে থাকবে ছাত্রদলের বা তারা সরকার জাহাঙ্গীরনগরের গঠন করবে। ছাত্রদল, ঢাকা ইউনিভার্সিটি ছাত্রদল কিছু ভোট পাইলো, চিটাগং যে একটা আসন জিতলো, তারপরে কোথাও আর মানে অবস্থা তো খুব খারাপ, সব জায়গায় মানে হারছে। ওইটা দিয়ে কি আপনি জাতীয় নির্বাচনকে আমি আপনাকে বলি, বিশ্লেষণ জাতীয়- করবেন এই যে কিনা? জাতীয় নির্বাচন আর হচ্ছে ছাত্র সংসদ নির্বাচন, বিএনপি যে পলিটিক্যাল রেটরিক দেয়, এটা টোটাল একটা দাপ্পাবাজি। আপনি ছাত্র সংসদ ইলেকশনগুলোকে এটাকে একটা ক্লাস্টার বেস মানে সার্ভে বলতে পারেন। কারণ এই ইউনিভার্সিটি স্টুডেন্টরা কিন্তু হচ্ছে মিডল ক্লাস ফ্যামিলি থেকে বেশি আসা, বা কেউ কেউ লোয়ার মিডল ক্লাসও আছে। এরা কিন্তু সারা বাংলাদেশের প্রতিনিধিত্ব করে। এরা সকল পেশাজীবী সন্তানেরাই কিন্তু মোটামুটি এখানে আছে। তো এখানে ওরা কিন্তু আপনার গ্রামেরই সন্তান। এখন এই যে প্রতিচ্ছবিটা, এটা কিন্তু মানে জাতীয় নির্বাচনের প্রভাব পড়তে পারে। তা আমি তো মনে করতে পারি এখন উনি যে জিনিসটা ওনারা মানে খোয়াব দেখছেন, মাঝে মাঝে বলে ফেলেন যে আমরা 280 ক্রস করব। মানে বিএনপির কথা বলছেন। হ্যাঁ, ওনারা এই খোয়াব থেকে জাতীয় মানে ছাত্র সংসদ ইলেকশন পরে এই খোয়াব ওনাদের দুঃস্বপ্নে পরিণত হয়েছে, যার কারণে ওনারা এখন ঢাকা আসছেন না। ওনারা এখন মানে আপনার নির্বাচন দেখবেন তো, ছাত্র সংসদ ইলেকশনের পরে বিএনপি নির্বাচনের এটা কমেই আসছে একটু, কেন জানি প্রচারণা তেমন একটু বেশি দেখছি না। মানে তারা কি ভয় পাচ্ছে? বরং আমাদেরকে ওরা ট্যাগ দিত, আমরা ইলেকশন পিছিয়ে দেওয়ার চেষ্টা করছি। আমরা বারবার বলছি, আরে আপনি ফেব্রুয়ারিতে না, ইলেকশন ডিসেম্বরে দেন, মানে নভেম্বরে দেন, ইলেকশনটা জানুয়ারিতে দেন, কোনো সমস্যা নাই তো আমাদের। কি সমস্যা? দুটো ইলেকশনও আমরা একসাথে, আমরা শুরু থেকে বলেছি যে একটা গণপরিষদ, আমরা বলেছি জাতীয় নির্বাচন নিয়ে আমরা এই মুহূর্তে ক্ষমতায় আসতে হবে, আমাদের একটা বাজিমাত করতে হবে, মানে মানে যেটা বললাম যে আপনার মানে একটা কিছু করে ফেলতে হবে আমাদের। এই ধরনের তো আমাদের খুব শুরু থেকে ছিল না। বরং ওনারা বলেছেন ওনারা 280 ক্রস করবেন। আপনাদের নাসিরউদ্দিন পাটোয়ারি বলছে 300 আসন পাবে, সেটা বলেন শুনেন না। ভাই, শুনেন, সেটা বলেন। আপনাদের সেটা বলেন না। পলিটিক্যাল রেটরিক দুই একজন নেতা বলতে পারে, কিন্তু দলগতভাবে আমরা নাসিরউদ্দিন পাটোয়ারি দলের একটা গুরুত্বপূর্ণ নেতা, আপনার চেয়ে গুরুত্বপূর্ণ নেতা। না, আমার থেকে গুরুত্বপূর্ণ নেতা এটা ঠিক আছে, কিন্তু আমি তো মানে মির্জা ফখরুল বা তারেক রহমান সাহেব বা রুহুল কবির রিজভীর মতন নেতারাও তো অনেক সময় অনেক কিছু বলেছেন, তো এটা আমরা দেখেছি। তো এখন জাতীয় নির্বাচনে যদি আমাদের অবস্থান দ্বিতীয় মানে না হয়, তারপর তো আমাদের দুঃখ নাই, কিন্তু আমি দোয়া করি ওনারা যাতে মানে থার্ড না হন, মানে বিএনপি যাতে থার্ড না হয়। মানে আপনারা যেখানেই থাকেন, আমি ছাত্র সংসদ ইলেকশনে তো আমরা মনে করেছিলাম যে ওনারা যে বলে 90-এর একটা গর্জন দিলেন, 90-এর মতো ভূমিধস জয় হবে, কি দেখলাম জামানতে নাই। আচ্ছা, আমরা বিরতির পরে এসে আবার একটু ডাক্তার রাকিব আপনার কাছে এই বিষয়গুলোই একটু আলোচনা করব নিশ্চয়ই। প্রিয় দর্শক, ইস্পাহানি মির্জাপুর 0 আওয়ারে নিচ্ছে আরও একটি ছোট্ট বিরতি, ফিরছে একটু পর, সাথেই থাকুন। আবারও স্বাগত ইস্পাহানি মির্জাপুর 0 আওয়ারে। ডাক্তার রাকিব আল হাসান, অন্য একটি প্রশ্ন করতে চাই নির্বাচন সংক্রান্তই, যে এআইয়ের যে অপব্যবহার এখন আমরা ব্যবহার এবং অপব্যবহার দুটোই দেখছি, বোঝা খুব কঠিন হয়ে যাচ্ছে। আমরা দেখছি বিএনপির লোকজনকে নিয়েও বিভিন্ন ধরনের হয়তো একটা ফুটেজ একরকম, ভয়েস অন্য একটা লাগিয়ে দিচ্ছে, বা জামায়াত ইসলামী অন্যান্য দলগুলো এনসিপির অবস্থাও একই হচ্ছে। সেই ক্ষেত্রে আগামী নির্বাচনে এআইয়ের অপব্যবহার ঠেকানো কি সহজ হবে কিনা? আর একটি বিষয় যেটা উনি বলেছেন, অ্যাডভোকেট শিশির সাহেব বলেছেন যে এই যে নির্বাচন যে হলো বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলোতে, ডাকসু জাকসু সহ সেগুলো, সেই হিসাব যদি করা যায় তাহলে তো বিএনপি 3 নম্বরে থাকবে কিনা সেটা নিয়ে উনি একটু সন্দেহ প্রকাশ করেছেন। না না, আমি বলছি আমি দোয়া করি 3 নম্বরে না যাক, 3 নম্বরে না যাক। জি, আপনাকে আবার ধন্যবাদ। দেখুন, আসলে উনি তো মানে আসলে নির্বাচনে যে কিছু হতে পারে, আমরা তো আসলে নির্বাচনে জনগণের ভোটে আস্থা রাখতে হবে। যে কাউকে নির্বাচনে যদি কালকে যদি বাম দলগুলো ক্ষমতা নিয়ে আসে, আমরা ডেমোক্রেটিক যারা বিশ্বাস করি তাদের বিশ্বাস মানতে হবে। ইসলামী দল হলো তাই, এনসিপি হলো তাই, বিএনপি হলো তাই, জাতীয় পার্টি হলো তাই, যদি জাতীয় পার্টি ইলেকশন করে। হোয়াট এভার যাই হোক, উনি একটা কথা বলেছেন যে ছাত্র সংসদে আসলে ওনারা সেকেন্ড রয়েছে। একটা ইন্টারেস্টিং বিষয় দেখুন, যখন ছাত্র সংসদ ইলেকশনগুলো হয় তখন ওনারা কিন্তু বলেছিল, দলীয়ভাবে বলেছিল যে বাকছাস তাদের কোনো রেজুরভিত্তিক সংগঠন না, এবং তারা বলেছিল যে তারা ছাত্র ক্যাম্পাসে, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোতে তারা রেজুরভিত্তিক রাজনীতি চায় না। তো এখন কিন্তু উনি আবার বলতেছে যে আমরা কিন্তু দ্বিতীয় হয়েছি। তারপর দেখেন পয়েন্টগুলো খেয়াল করুন, তাদের এই যে ট্যাগিং জিনিসের, নিজেদের ট্যাগিংটা বা নিজেদেরকে এন্ডোর্স করা জিনিসটা কিন্তু সময়ের সাথে সাথে চেঞ্জ হয়। এটা হচ্ছে ওনাদের রাজনীতি। আর সেকেন্ড বিষয় হচ্ছে দেখুন, এই যে আপনার যে ছাত্র সংসদের রাজনীতিটা, ছাত্র সংসদ কিন্তু বারবার ওরা বলেছিল, সবাই বলেছিল, ওরা না অনেকেই বলেছিল যে আমরা একটা লেজুর ভিত্তিক চাই না, আমরা এটা কোনো দলীয় ব্যানারে চাই না, তারা শুধু ছাত্রদের জন্য কাজ করবে, বিশ্ববিদ্যালয়
সঠিক পরিবেশ, সুষ্ঠু পরিবেশের জন্য তারা কাজ করবে। এই মুহূর্তে আপনি দেখুন যারা ডাকসুতে জিতে আসতো তারা কিন্তু এখন নির্দিষ্ট দলের ব্যানারে কাজ করতেছে। তো সুতরাং আপনি যে নতুন বন্দোবস্তের কথা বলেন সে কিন্তু আপনি ঘুরে ফিরে আবার পুরনো বন্দোবস্ত দিয়ে ফিরে যাচ্ছেন। আর সেকেন্ড বিষয় জিনিস কথা বললো যে ছাত্র সংসদের ইলেকশনটা জাতীয় নির্বাচনে প্রভাব ফেলে, হ্যাঁ কিঞ্চিত সত্য, কিন্তু আবার মিথ্যাও আছে এটাতে। দেখুন আমাদের 1972 পর থেকে 83 পর্যন্ত তখন কিন্তু আপনার জাসদের কিন্তু খুব দারুণ উত্থান ছিল, তাই না? তখন কিন্তু বামপন্থী নেতারা অনেকেই কিন্তু মানে বিশাল বড় হিরোইক ক্যারেক্টার হয়েছিল, কিন্তু তারা জাতীয় নির্বাচনে গোল্লা হয়েছে। আমি একটা উদাহরণ আপনাকে দিই। ধরেন জনাব মাহমুদুর রহমান মান্না, তিনি চাকসুতে একবার সাধারণ সম্পাদক, ডাকসুতে 2বার বিপি। তা আবার উনি কাকে হারাইছিলেন? ওবায়দুল কাদেরকে। আওয়ামী লীগ পান্ডা বাহিনী সবচেয়ে বড় পদ সর্দারকে হারাইছে। উনি জীবনে কোনোদিন এমপি হতে পারেনি, ইভেন ওনারা জামানত পর্যন্ত বাজেয়াপ্ত হয়েছে। সুতরাং এটা দেখে যে আপনি একটা স্পেকুলেশনে পৌঁছে যাবেন সেটা কিন্তু বলার কোনো অবকাশ নাই। আর সে ব্যাপারটা হচ্ছে ধরুন ইলেকশনে যে আসুক না কেন, ইলেকশনে যে জিতুক না কেন, জনগণের প্রতি আস্থা রাখতে হবে। এখন কেউ চাচ্ছে বলে কেউ চাচ্ছে না, কেউ পাচ্ছে বলে চাচ্ছে না, ব্যাপারটা আসলে কিন্তু তা না। আর উনি ধরেন উনি এখানে বসতেই আসলে ধরেন উনি একসময় তো বিএনপি করতেন, তো এখন হচ্ছে ধরেন যারা একটু বিএনপির পক্ষে কথা বলতে চায় অথবা যাদের কথাগুলো নিরপেক্ষ দৃষ্টিভঙ্গিগুলো বিএনপির পক্ষে যায়, এটা উনি মেনে নিতে পারেন না। এটা আসলে ওনার একটা গাত্রদাহ হয়, এটা আমি বুঝতে পারি। এবং আমি চাইবো যে উনি যেহেতু আসলে ভাই এখানে আছেন, এবং আমি চাইবো যে উনি জিনিসগুলো ফিল করে যাতে বলে। এখন আপনি হুদাই একটা মন্তব্য করে দিলেন, এখন এটার কোনো আইনগত ব্যাখ্যা নেই, এটা কোনো লজিক্যাল ব্যাখ্যা নেই। আমরাও তো এগুলো দিতে পারি না আর কি। উনি যেগুলো যে ভাষায় বলে বা যে টোনে কথা বলে যে তারেক রহমান না আসলে তফসিল হবে না, ওই দিল্লি গিয়ে ঠিক হয়, লন্ডন গিয়ে ঠিক হয়, মানে এই জিনিসগুলো আসলে ধরেন যে ট্যাগিংয়ের রাজনীতি যে চর্চাটা, এটা ধরুন আমরা সেটা থেকে নতুন বন্দোবস্ত বলতে আমরা সেটা থেকে মুক্ত হতে চাই। এখন ওনারা কিন্তু আবার ঘুরে ফিরে এটাতে চলে যাচ্ছে। ধরুন আপনাকে আমি একটা কথা বলি, ধরুন আপনি তো এখানে হোস্ট, আপনি নিরপেক্ষ, তাই না? এখন আপনি নিরপেক্ষ, যত নিরপেক্ষ দৃষ্টিভঙ্গিতে একটা কথা বলেন না কেন, কারো না কারো পক্ষে তো যাবে, কারো না কারো পক্ষে তো যাবে। আমার পক্ষ নাহলে ওনার পক্ষ, নাহলে ওনার পক্ষ নাহলে ওনার পক্ষে। এখন তার মানে কি আপনি তার লোক হয়ে গেছেন? এখন আমার কোনো পক্ষ কথা তো ধরেন আমি তো এনসিপির যে থিম সং সেটা তো আমি শেয়ার দিছি, এনসিপির অনেক নেতাদেরকে আমি সারাদিন 24 ঘন্টা শুভেচ্ছা জানাই, ফেসবুকে ছবি দেই, তাহলে আমি কি এনসিপি হয়ে গেলাম? আবার আমার কোনো কথা আমি এখন দেশে ইলেকশন চাই, বিএনপি ইলেকশন চাই, আমার কথা বিএনপির সাথে নিয়ে যাচ্ছেন। এই যে ট্যাগিংগুলো করতেছেন, তার মানে তো আপনারা চান না যে বাংলাদেশে নিরপেক্ষ বিশ্লেষণ করুক, নিরপেক্ষ আচ্ছা, অ্যানালিসিস একটু করুক। এআই নিয়ে শুনতে এই চাই যে জিনিসগুলা- আগামী নির্বাচনে আচ্ছা, AI আসলে এআই এর বিষয়টা এখন দেখুন, আসলে এআই এর যে অপব্যবহারটা, এটা আসলে ধরুন আমাদের দেশে তো যে কোনো জিনিস নতুনভাবে আসলে এটা অপব্যবহারটা বেশি। আমি একটা উদাহরণ করে দিই, ধরুন ফরমালিন আসলে যে চিকিৎসা শাস্ত্রের একটা বড় উদ্ভাবন হিসেবে এসেছিল। ফেন্সিডিল ছিল কাশের ওষুধ হিসেবে, এটাকে আমরা নেশা হিসেবে ব্যবহার করি। এখন এআই ব্যাপারটাও তাই। আমাদের দেশে দেখুন আপনার এআই জিনিসটা আছে, এটা অতিরিক্ত মানে এটাকে প্রোপাগান্ডা হিসেবে ইউজ করতেছে, এবং আরেকটা বিষয় বিশেষ কিছু বট বাহিনী এটাকে এআই প্রোপাগান্ডা হিসেবে ইউজ করতেছে, এবং আগামী ইলেকশনে কিন্তু এটা খুব বড় ধরনের একটা হ্যাম্পার করবে। কারণ প্রার্থীদের চরিতার্থ করার জন্য এবং প্রার্থীদেরকে ডিমোরালাইজ করার জন্য এই ধরনের অনেক কিছু ইউজ করছে, এটা যে কোনো দলের বিরুদ্ধে হোক, এবং এটা আসলে ঠেকানোটা খুবই টাফ। এবং আমি মনে করি যে ধরেন এটা যদি ঠেকাতে না পারে তাহলে কিন্তু অনেকের ক্ষেত্রে এই ইলেকশনের সমীকরণ এদিক সেদিক হয়ে যাবে। জি, ধন্যবাদ আপনাকে। জনাব শিশির, আপনি চাইলে ওনার প্রশ্নের উত্তর দিতে পারেন। আমি অন্য একটা প্রশ্ন করতে চাচ্ছি যে আজকে নাসিরউদ্দিন পাটোয়ারি বলেছেন, আপনাদের মুখ্য সংগঠক, যে এনসিপির সম্ভাব্য প্রার্থী যারা, তাদেরকে বিভিন্নভাবে হুমকি ধমকি দেওয়া হচ্ছে। আসলে কারা হুমকি দিচ্ছে আপনাদেরকে? ধন্যবাদ আপনাকে। আমাদের উপরে 5 আগস্টের পরে যত হামলা হয়েছে এর বেশিরভাগ মানে হামলার আমরা শিকার হয়েছি হচ্ছে বিএনপি এবং আওয়ামী লীগ দ্বারা। কিছু কিছু জায়গায় আওয়ামী লীগ আমাদের পার্টি অফিসের সামনে নিয়মিত মানে আপনার ককটেল বিস্ফোরণ ঘটায়। আমাদের বিভিন্ন জায়গায় আমাদের গোপালগঞ্জে হামলা দিয়েছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। আমাদেরকে কক্সবাজারে হামলা করেছে বিএনপির নেতাকর্মীরা। আমাদের বিভিন্ন সভা সমাবেশে বিএনপি ডিস্টার্ব করেছে, এবং আমাদের কোথাও যদি এখনও আমাদের নেতাকর্মীরা বেশি রক্তাক্ত হয়েছে বিএনপির দ্বারা। আসলে বিএনপির দ্বারা তো আসলে বিএনপিরও 200 নেতাকর্মী খুন হয়েছে, যেটা বাংলাদেশে মানে অপ্রত্যাশিত। এটা বিএনপির রাজনৈতিক স্ট্রাকচার পরিবর্তনের জন্য আমরা ধীরে ধীরে বলতেছি, শুনতেছে না বিএনপি, মনে হয় শুনবে বলে মানে এটা বিশ্বাস করি নারী। প্রার্থীদেরকে হুমকি ধামকি দিচ্ছে, মানে হুমকি। এটা আপনি দেখেন, আমি কেন বললাম যে ওই যে লন্ডন মিটিং, তারপর হচ্ছে তারেক রহমান মানে আসার আমার একটা আশঙ্কা হচ্ছে। আমি এগুলো মানে আপনি বলে দিতে পারি। আপনি দেখেন লন্ডন মিটিংয়ের পরে আমরা শুরুতেই বলেছি যে এটা আসলে দ্বিতীয় 111-এর মতো করে একটা কিছু চাচ্ছে। কারা চাচ্ছে? বিএনপি চাচ্ছে ঠিক 2008 সালে শেখ হাসিনা যেরকম একটা 111 করে ভারতের সমর্থন নিয়ে মানে ইলেকশন না করে কোনো মতো ক্ষমতা হস্তান্তরের একটা ইলেকশন দিয়ে দিই আওয়ামী লীগ ক্ষমতা চলে আসছে, বিএনপি ঠিক একই কায়দায় একটা দ্বিতীয় 111 ঘটিয়ে চাচ্ছে। এবং ওটা কার্যত দ্বিতীয় 111-এ বলতে পারে লন্ডন মিটিংটা। সকল দলকে না জানিয়ে এখান থেকে নির্বাচন তাতে কি কেউ লাভবান হবে? এটা তো সবার জন্য ভয়ঙ্কর হতে পারে। এখন দেখেন ওনারা এই যে জিনিসগুলো চাচ্ছে এর মানে কারণ আছে। আপনি দেখেন এখন তারেক রহমান যদি দেশে না আসেন, সবচেয়ে লাভবান কে হবেন? দিল্লি হবেন, তাই তো? ওনারাই চাচ্ছেন বাংলাদেশের নির্বাচনটা না হোক। আওয়ামী লীগ চাচ্ছে বাংলাদেশের নির্বাচনটা পিছিয়ে যাক। এখন তারেক রহমান যদি দেরি করে তাহলে মানে কাদের লাভ? দিল্লির লাভ, আওয়ামী লীগের লাভ।
আমরা দেখেন, আমরা শুরু থেকেই বলেছি বিএনপি আওয়ামী লীগের ব্যাপারে, দিল্লির ব্যাপারে বিএনপি যথেষ্ট নীরব। এই নীরবতার কোনো ব্যাখ্যা বিএনপি থেকে দেওয়া হয় নাই, বরং বিএনপির যারা মানে আওয়ামী লীগের প্রক্সি বিএনপিতে খেলতেছে তাদের ব্যাপারে কোনো তো সাংগঠনিক সিদ্ধান্ত নেওয়া হয় নাই। আমরা ছাত্রলীগ নিষিদ্ধের সময় বিএনপি সেটাকে ভালোভাবে ওয়েলকাম করেনি, অনেক নেতারা ওয়েলকাম করেনি। আওয়ামী লীগ নিষিদ্ধের জন্য বিএনপি কোন মাঠে নামে নাই। এবং তারেক রহমান সাহেব বিগত 1.5 বছর বাংলাদেশের প্রত্যেকটি বিষয় নিয়ে কথা বলেন। উনি আলু নিয়েও কথা বলেন, পেঁয়াজ সবজি সব কাঁচামরিচ গোলমরিচ সব নিয়ে কথা বলেন। উনি আওয়ামী লীগ নিষিদ্ধের জন্য উনি একটা শব্দ খরচ করেন নাই। ভয়াবহ ব্যাপার না? এখন উনি যদি ধরেন আপনার দেশে না আসেন তাহলে ইলেকশন পিছিয়ে যায়, লাভ হয় ইন্ডিয়ার, লাভ হয় আওয়ামী লীগের। এবং আমি মনে করি উনি যে লন্ডন বৈঠকের পরে যে উনি যে আশা করেছিলেন যে উনি প্রধানমন্ত্রী হচ্ছেন, উনি এখন মনে করতেছেন এটাতে কোনো ওনার দ্বিধা হচ্ছে, ওনার সংশয় হচ্ছে, উনি প্রধানমন্ত্রী হতে পারবেন না, বা উনি ভোটের মাঠে আগের মতো কনফিডেন্স পাচ্ছেন না, যারা লন্ডন মিটিংয়ের আগে পাইতেন উনি অনেকটা। তার কারণে উনি বারবার ডেট পিছাচ্ছেন, আমরা ওনার জন্য অপেক্ষা করছি আর উনি শুধু ডেট পিছাচ্ছেন। আমি অন্য একটা ছোট প্রশ্ন করতে চাই। রেফারি তো বাসিটা ওনার জন্য তো হুইসেল দিতে পারতেছে না কেন? এনসিপি কি এবি পার্টির সঙ্গে এনসিপি কি এবি পার্টির সঙ্গে নির্বাচনী জোট করতে যাচ্ছে কিনা? আজকে আমরা দেখলাম একটা পত্রিকায় যে মুজিবুর রহমান মঞ্জু বলেছেন। আমরা বলেছি বাংলাদেশপন্থী যে কোনো দলের সাথে আমরা যে কোনো জোটে যেতে পারি, কারোর সাথে জোটে যেতে আমাদের এখন যারা বাংলাদেশে আছে ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দল সবাই তো বাংলাদেশপন্থী। এই জন্য তো বললাম বাংলাদেশপন্থী। আমরা তো প্রত্যেকটা দলের আমরা ক্রিটিক্যাল অ্যানালাইসিস করতে চাই, আমরা তো কারোর সবার সাথে প্রতিযোগিতা করতে চাই, প্রতিদ্বন্দ্বিতা করতে চাই না, খুনাখুনি করতে চাই না। এই জন্য তো বিএনপিকে আমরা বলি আপনারা এটা পার্টিটা রিফর্ম করেন। 200 মানুষ খুন হয়ে গেছে, দল থেকে কোনো কিছুই বললেন না, শোকজ দেন, বহিষ্কার করেন। বহিষ্কার দিয়ে তো আপনি খুন থামাতে পারলেন না। তো 200 মানুষ তো খুন হয়ে গেল। আপনি যদি ভালো স্টেপ নিতেন তাহলে মানে হয়তো থেমে যাইতো, 50-60-এর মধ্যে থেমে যাইতো। তো এখন এই যে বিএনপির জিনিসগুলো, এখন আমরা যখন বিএনপি ক্রিটিক্যাল অ্যানালাইসিস করি তখন বলে যে আপনারা তো একসময় বিএনপি করতেন। জি, জনাল আবেদীন শিশির, ধন্যবাদ আপনাকে। ডাক্তার রাকিব আল হাসান, আপনি যদি শেষ করতে চান, আমাদের সময় নেই। আমি একটু বলি, আমার টাইম দেন না, বলি। শুনেন, উনি যে কথাটা বলছে যে বিএনপি 111 সংখ্যা দেখতেছে বা বিএনপি 111 করতেছে, এখন 111 করলে কার লস? বিএনপির লস না? সবারই লস। সবার না, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত কে? বিএনপি লাভ আছে সবচেয়ে। না, শুনেন সবচেয়ে -2 ফর্মুলা তো উনি বলছেন -2। এখন -2 ফর্মুলা হলে ধরেন হাসিনা মাইনাস বলি নাই, 111 বলে নাই। 111 যদি আরেকটা হয় থেকে বিএনপি লস কি হবে? উনি যেগুলো কথাগুলো বলছে এগুলো কোনো একটা লজিক আছে? মানে এগুলো তো আপনি লজিক্যাল ফ্যালাসি দিয়ে আপনি ফেলতে পারবেন না। এখন এগুলো তো আসলে আমি কোনো ব্যাখ্যা দিতে পারতেছি না, উনি কি বলতেছে না বলছে উনি নিজে হয়তো জানে না। আরেকটা বিষয় আপনাকে আমি বলি, ধরেন উনি যে বলেছে যে শোকজের ব্যাপারটা, এখন দেখুন বিএনপি বহিষ্কার করতেছে, শোকজ করতেছে। ভাই, বিএনপি তো পাওয়ার নাই, বিএনপির তো এক্সিকিউটিভ পাওয়ার নাই যে বিএনপি তারা ধরে আনে ফাঁসি দিবে, তারা জেলে দিবে। বিএনপি তো ওপেনলি বলছে যে তুমি তাকে বিচার করো, শাস্তি দাও। বিএনপিকে কোনো বিচারকে আটকাইছে? কাউকে আটকাইছে? যে আপনারা বরং আপনাদের ওই চাঁদাবাজিকে আপনারা ধরে নিয়ে আসতেন হান্নান মাসুদ, ধরে আনার পরে সে আবার 6 মাস 5 মাস সময় চাঁদাবাজি করছে, করে আবার সে আবার চাঁদাবাজির অভিযোগে আবার সে গ্রেপ্তার হয়েছে। তাহলে এই 6 মাসের দায় আপনারা নিচ্ছেন না কেন? নতুন বন্দোবস্তের কথা বলেন। আমি একটু শেষ করি, 10 সেকেন্ড শেষ করি, শুনুন, 10 সেকেন্ড শেষ করি আপনাকে। শুনেন, উনি 1 বছর আগে ওনার নেতা বলে যে আমার সবচেয়ে বাড়ি ভাঙা ঘরটাই আমার, আবার 1 বছর পরে বসে বলে আমি হচ্ছে নবাব সিরাজউদ্দৌলার পোলা, আমার গোলা ভরা ধান, মাছ ভরা ওই পুকুরে আমার ইলিশ মাছ, আমার সবকিছু আমার বাড়িতে, আমি এখন রাজা, আমি সম্রাট। হ্যাঁ, তো এই যে 1 বছর আপনার ভাগ্যের শাখা পরিবর্তন হয়, এটাকে নতুন রাজনীতি বলে না, এটাকে বলা যায় বাউতাবাজি রাজনীতি। জনাল আবেদীন শিশির, ডাক্তার রাকিব আল হাসান, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ স্টুডিওতে এসে আমাদেরকে সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক, ইস্পাহানি মির্জাপুর 0 আওয়ার এই ছিল আমাদের আজকের আয়োজন। আগামীকাল আবারও দেখা হবে, সে পর্যন্ত ভালো থাকবেন, শুভরাত্রি।